চট্টগ্রামের কদমতলীতে কম্বল গোডাউনে আগুন, দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় নেভাতে। 2 ঘন্টায় পুড়ে ছাই লাখ লাখ টাকার মালামাল। কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ। আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কক্সবাজারে চাষিদের বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এখানে যা উৎপন্ন হয় তার 20%ও এখনো নিতে পারে না। আমাদের ডিমান্ড নেই, এখন আমরা পাঠাইতে পারি না। হাসপাতালেই অক্সিজেন নিয়ে চরম অব্যবস্থাপনা। বরিশালে সরকারি প্ল্যান থাকলেও বেশি দামে কেনা হচ্ছে বাইরে থেকে, কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের অভিযোগ। এবং 15 বছর ধরে অচল পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিসমোগ্রাফ যন্ত্র কাজে আসছে না। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ে ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউনের আগুন। এতে গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। ভবনের চতুর্থ তলার জানালা দিয়ে বেরিয়ে আসছে আগুন আর ধোঁয়া। সোমবার দুপুর 1টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় হোসেন চেয়ারম্যানের বাড়ির চতুর্থ তলায় একটি কম্বল গোডাউনে আগুন লাগে। প্রথম দিকে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে কম্বল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে গোডাউনে সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা গোডাউনের ভিতরে কাজ করতেছি এবং বাইরে থেকে দেখি উপর তলায় আগুন লাগছে। আমাদের তো আগুন লাগার মতো কোনো কিছু এখানে কিছু নাই। আমরা তো লাইট বন্ধ করে রাখি, শুধু জাস্ট এসে মালটা ডেলিভারি দিয়ে দিই। ভ্রমণে আপনার ট্রান্সপোর্ট আছে আর কি, কম্বলের, তারপর চৌটারের, তারপর ফুটবলের। পানির সংকটে আছি আর কি আমরা। তা পানি আমাদের আশেপাশে যেগুলো পানির ট্যাঙ্ক আছে সব তাদের জন্য ফায়ার সার্ভিসের জন্য খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহত নেই। সবাই মিলে আমাদের সার্বিক সহযোগিতা করার কারণে আমরা যে অবস্থাগুলোর মধ্যে কাজগুলো করেছি এটা অত্যন্ত রিস্কেবল। আমরা এই মুহূর্তে আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আশা করি আগুন আর অন্য কোনো ছড়াবে না। আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। লবণ আমদানি বন্ধ, ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কয়েক দফা দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন চাষিরা। এ সময় কেউ কেউ কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাষিরা। লবণের ন্যায্য দাম পাওয়া সহ নানা দাবিতে ফুঁসে উঠেছে কক্সবাজারের চাষিরা। সোমবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মিছিল করে জড়ো হন লবণ চাষিরা। এদের মধ্যে অনেকেই কাফনের কাপড় পরে যোগ দেন। পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। ন্যায্য মূল্য প্রদান সহ লবণ আমদানি না করার দাবি তাদের। চাষিদের অভিযোগ, প্রতি মণ লবণে 100 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। লবণ আমদানির সিদ্ধান্ত এবং মিল মালিকদের চক্রান্তে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন। লবণ ওঠার সাথে সাথে লবণের দামটা অনেক নাই বলতে চলে। 1 মণ লবণ দিয়ে 1 পাওয়া ডালও কিনতে পারবো না। লবণ ধরে আরো অবনতি, তো কিভাবে বাঁচবো আমরা? মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত না করলে দেশে লবণ শিল্প ধসের মুখে পড়বে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি। লবণ ব্যবসায়ীদের মধ্যে যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, নষ্ট মানে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এটাই আমার অনুরোধ। এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো না, লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। কক্সবাজারে 69,000 একর জমিতে লবণ চাষ করেন প্রায় 41,000 চাষি, কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় এখনো মাঠে নামেননি প্রায় 30,000-এর বেশি লবণ চাষি। সময় সংবাদ, কক্সবাজার। মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালের চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির ওপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট।
দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা। 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টটি, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্লান্ট স্থাপন করা হয়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শেরে বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্লান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ টাকার বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরও থাকছে। আধিপত্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে দুপক্ষের সংঘর্ষ, 15টি বসতঘর ভাঙচুর, আহত 20, যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দীর্ঘ 15 বছর ধরে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি। এতে হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এমনকি সাম্প্রতিক ভূমিকম্পে কোনো কাজেই আসেনি মাত্রা নির্ণয়কারী দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ যন্ত্রটি। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের একমাত্র ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রটি 1 যুগেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে, অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায়। 2010 সালের অক্টোবরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্র সিসমোগ্রাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তির আওতায় স্থাপন করা হয় যন্ত্রটি। স্থাপনের 3 মাসের মাথায় 2011 সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। পরে মেরামত করে সচলের 1 বছরেই আবারও বিকল হয়ে যায়। পরে আর সচল করা যায়নি সিসমোগ্রাফটি। প্রায় 15 বছর যাবৎ এটি অকেজো রয়েছে। এটা যদি ভালো থাকতো তাহলে আমরা এই অঞ্চলে কতটুকু ভূমিকম্প হচ্ছে এটা পরিমাপ করতে পারতাম। আমরা যত সেমিস্টার ধরে পড়াশোনা করছি এটার কোনো ব্যবহারিক কোনো জ্ঞান বা কোনো কিভাবে কি করতে হয় আমরা সে সম্পর্কে কোনো ধরনের কোনো শিক্ষা পাচ্ছি না। আমরা যদি প্র্যাকটিক্যাল নলেজটা এখান থেকে গেইন না করতে পারি তাহলে আমরা এই দেশের মানুষের জন্য কি সার্ভিসটা দিব। সিসমোগ্রাফ অচল থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারছেন না। দ্রুত সচল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট। সিসমোগ্রাফ এটা যদি আমরা আরো অ্যাক্টিভ করতে পারি এবং তাহলে সেখানে স্টুডেন্টরা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার জন্য অনেক স্কোপ পাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসমোগ্রাফ যন্ত্রটি স্থাপন করতে খরচ হয় প্রায় 2.5 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। যশোরে হত্যা মামলায় 2 ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন। 2023 সালের 7 সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে ঝিকরগাছার ছোট ওদাউলিয়া গ্রামে কামরুজ্জামানকে কুপিয়ে হত্যা করে একই এলাকার 2 ভাই ওসমান ও আলী হোসেন। এ ঘটনায় কামরুজ্জামানের বাবা 3 জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত 2 ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়। গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার 48টি পরিবারের জমি স্থানীয় একটি চক্র জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে তারা একাধিকবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি ভূমি বিভাগ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
যারা আমাদের জাল খতিয়ান বের করছে তাগো আমরা শাস্তি চাই। কোত্থেকে আমাদের জমি দিয়েছে, কিন্তু তারপরে এই নামজারি আমাদের দিয়ে নামজারি বাতিল করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কাশিমপুরের ভূমি অফিস থেকে করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের যে আবেদন করা হয়েছে সেই আবেদনে আপনি দৃষ্টি আকর্ষণ করুন, তাহলে এই যারা কাপড় পরে এসেছে এখান থেকে কেউ নড়বে না। নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বন্ধ, অতিরিক্ত ডিমান্ড সার্ভিস চার্জ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে জেলা শহরের পশ্চিম আলাইপুর এলাকায় নেসকো কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা অভিযোগ করেন, নেসকোর বিদ্যুৎ সংযোগে প্রায়ই অতিরিক্ত বিল আসার পাশাপাশি বিভিন্ন অজুহাতে টাকা কেটে নেওয়া হচ্ছে। এ সময় প্রিপেইড মিটার বন্ধ, অতিরিক্ত ডিমান্ড ও সার্ভিস চার্জ বন্ধের দাবি জানান তারা। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে ভোলা শহরের চর নোয়াবাদ চৌমোহনীতে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তারা ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবি জানান। তারা অভিযোগ করেন, দ্বীপ জেলা হওয়ায় ভোলা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিগগিরই সেতুটি নির্মাণের দাবি জানান আন্দোলনকারীরা। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের জায়গা বরাদ্দ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করা হয়েছে। সকালে বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকার খেলার মাঠে কর্মসূচি পালন করেন কল্পলোক আবাসিক স্কুল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী ও ওই এলাকার বাসিন্দারা। এনামুল হক শামীমের প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে বাসিন্দাদের জায়গা অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগ করেন। বাংলার সময় আরো থাকছে। তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, সাক্ষী জটিলতায় 13 বছরেও প্রত্যাশিত গতি পায়নি মামলা, চিকিৎসার অভাবে অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, পুনর্বাসনের দাবি। অবাধ ও সুষ্ঠু পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সহায়তা করবে নৌবাহিনী। নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে কথা বলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এদিকে 22 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে প্রবেশ করলেন 417 জন নবীন নাবিক। পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা নৌঘাঁটিতে অনুষ্ঠানে নবীন নাবিকরা লাল সবুজের পতাকা হাতে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন। লাল সবুজের পতাকা হাতে নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ। নৌবাহিনীর B2025 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মুহূর্ত যেন গৌরবের এক অনন্য অধ্যায়। সোমবার সকালে পটুয়াখালীর বানৌজা শেরেবাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে নাবিকদের পদচারণায়। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে 417 নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তায়। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, নৌবাহিনী দেশের সব সংকটে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমানভাবে কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন তারা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্বের দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করবে। জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 3 নবীন নাবিকের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান। নবীন নাবিকদের মধ্যে এবার সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন রিজান মোল্লা। আজকের এই নবীন নাবিকরা ভবিষ্যতে দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সরকারের উপদেষ্টারা নিজেদের সম্পদের বিবরণী দিলে একটি স্বচ্ছ ধারণা তৈরি হতো বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান জানান, প্রতিটি নির্বাচনে প্রার্থীরা আংশিক হিসেব দাখিল করেন আর বাকি অংশ লুকিয়ে রাখেন। নির্বাচনে সৎ,
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঝিনাইদহে ধ্বংস করা হলো 16টি ককটেল। সকালে শহরের নতুন বাজার এলাকার মিনি স্টেডিয়াম মাঠে ককটেলগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায় গত 17 জুন কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে 16টি ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী। আটক করা হয় আব্দুর রাজ্জাককে। এরপর থেকে ককটেলগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল। বগুড়ায় একটি ক্লিনিক থেকে নগদ অর্থ, সরকারি ওষুধ এবং ইন্টারনেট সংযোগের সরঞ্জাম চুরি হয়েছে। রোববার বিকেলে কার্যক্রম শেষে সদর উপজেলার মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে চলে যান স্বাস্থ্যকর্মীরা। সকালে স্থানীয়দের মাধ্যমে ক্লিনিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। এ সময় দরজায় তালা, কাঁটা ও আসবাবপত্রগুলো এলোমেলো অবস্থায় ছিল। খোয়া গেছে নগদ প্রায় 7,000 টাকা, একটি রাউটার ও বিপুল পরিমাণ সরকারি ওষুধ। সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায় ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, বিছানাকান্দি, প্রতাপপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় পেঁয়াজ, রসুন, শাড়ি, প্রসাধনী সামগ্রী, কম্বল, চকলেট সহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 90 লাখ টাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না পাওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। 2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোশাক কারখানার নিচতলায় গুদামঘর হতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেনি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক উপরতলা থেকে লাফিয়ে নিচে পড়েছিল তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। আগুনের ইয়ারতন বাইরে হইতে পারি নাই, এরপর কে বাইর করছে হেডুক কইতেই না, যেমন জাফায়া আমরা নিচে পড়ছি। আমার 2 পায়ের মাংস ছিঁড়ে গেছে, বাম হাতে 17টা সেলাই, পেট 3 বার কাটা, চোখ 2 বার কাটা। আমি অনেক অসুস্থ। ঘটনার 13 বছর পরেও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হয় অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ আহতরা। ইনকাম না থাকলে সংসারের কাছে বোঝা হয়ে গেছি, এই জীবন নিয়ে চলতে চাই না। আমাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদী জীবনের আয়ের সমতুল্য ক্ষতিপূরণ না দেন, তাহলে এই 5 দিনের ভিতরে আবারও শ্রমিকের লাশ দেখতে পারবেন। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি, মালিক সহ যারা দায়ী ব্যক্তি, তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এর বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন। সময় সংবাদ, সাভার। বরিশালে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গি পরিস্থিতি। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা সেবা। সুমন হাসানের ছবিতে মেহেদি হাসান বাপ্পির রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বরিশালের হাসপাতালগুলোতে। প্রথমে স্বাভাবিক জ্বর মনে হলেও তীব্র অসুস্থতায় চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে এ রোগ। চলতি মাসে বিভাগে এ জ্বরে মৃত্যুবরণ করেছেন 7 জন। আক্রান্ত হয়েছে 1000-এর বেশি। হঠাৎ করে আমার বুকের ভিতরে ব্যথা, ব্যথার জন্য হাসপাতালে আসছিলাম। আসার পরে আমার 3টা টেস্ট দিছিল ডাক্তার, তার রক্ত পরীক্ষা আমার ধরা পড়ছে যে ডেঙ্গু। আমি তো প্রথম বুঝতে পারিনি যে ডেঙ্গু নাকি। টেস্ট করাই, টেস্ট করার পর আমার রিপোর্টে ধরা পড়ে যে আমার ডেঙ্গু হয়েছে। শহর জুড়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে বাড়ছে মশার বংশবিস্তার।
এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। শহরে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেটা মানে বিভিন্ন ময়লায় আপনার আটকানো, যার ফলে পানির নিষ্ক্রিয় ব্যবস্থা ভালো না, তাই মশা প্রচুর পরিমাণে পয়দা হচ্ছে। মশার পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে যে আমাদের পড়াশোনায় আমরা ঠিকমতো মনোনিবেশ করতে পারতেছি না। কয়েল, তারপরে আপনার অ্যারোসল, যা যা মশা মারার যে তাতেও কাজ হয় না। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। জেলার সরকারি হাসপাতালগুলোতে নেই রোগীর জন্য মশারির ব্যবস্থা, সঙ্গে যোগ হয়েছে হাসপাতালের অপরিচ্ছন্নতা। সব জায়গায় ময়লা, আবার কোনো মশারি নাই, একটু কম্বল টম্বল নাই, এখানে এই রুগী তরাতে যারা জরুরি লই ইমার্জিতে তাই রুগী কিভাবে রাখে। সার পোকার জ্বালা যন্ত্রণায়, তারপরে এই যে বাথরুমগুলো দরজা খোলার কোনো স্কোপ নাই, হাসপাতাল থেকে এসে কোনো ওষুধ, একটা স্যালাইন কিছুই দেয় না। চিকিৎসকরা বলছেন 2 ধাপে এবার ডেঙ্গু প্রভাব বিস্তার করেছে। আতঙ্কিত না হয়ে আরও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গত 1 মাসে আবার একটা পিকে চলে আসছে এবং প্রতি বছর এই সময়টাতেই আসে। তো আমরা সবসময়ের জন্য বলি যে একটু সতর্ক থাকা, ভয় না পেয়ে, কেন ডেঙ্গু প্রতিরোধ আমার হাতের কাছেই। কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 48 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20,000। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালী থেকে কুয়াকাটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক মহাসড়ক, কিন্তু 83 কিলোমিটার এই রুট এখন পরিণত হয়েছে ঝুঁকির করিডোরে। সড়ক জুড়ে ছড়িয়ে থাকা 20টির বেশি তীক্ষ্ণ বাঁক আর সড়কের উপরে গড়ে ওঠা অন্তত 15টি বাজার প্রতিদিন বাড়িয়ে তুলছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও। তৌকিব প্যাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক লেবুখালী সেতু থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত 83 কিলোমিটার দীর্ঘ এ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায়। পুরো সড়কে রয়েছে অন্তত 20টি ঝুঁকিপূর্ণ বাঁক, যার এক প্রান্ত থেকে দেখা যায় না বিপরীতমুখী কোনো যানবাহন। এতে ঘটছে যানবাহনের সংঘর্ষ, এমনকি মৃত্যু। একটা অটো ব্রেক করলে আর একটা হ্যারে ওভারটেক করে চলে যায়, তাই চলে যায় ওরে বাঁচাইতে যাই আমার ঢালান লাগে খালে, নাইলে ওরে ঠেলে লই যাওয়া লাগে। কিছু কিছু টার্নিং আছে, এই জায়গায় কোনো চিহ্ন নাই, এই চিহ্ন না থাকার কারণে আর কি দুর্ঘটনা বিগত ঘটে। যতক্ষণে আঁকাবাঁকা রোড সোজা না হইবে ততক্ষণে রাস্তার দুর্ঘটনা থেকে এড়া যাবে না। এদিকে সড়কের ওপরই রয়েছে অন্তত 15টি হাট বাজার। এর মধ্যে হেতালিয়া বাদঘাট, বদরপুর, বসাকবাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী এবং পাখিমেরা বাজারে সবসময় যানজট লেগে থাকে। এতে দুর্ঘটনা ঝুঁকি আরও বেড়েছে। কুয়াশার কারণে নসিমন গাড়িগুলো চিনায় না, রাস্তায় না চিনে, এই জন্যে গাড়ি বাউলি মৌলি লইলে রাস্তার বাহিরে আমরা পড়ে যাই। রাস্তার উপরে হাট বাজার থেকে এইটাও নিষিদ্ধ। এইটা হইলে আমাদের দক্ষিণাঞ্চলে মানে সড়ক দুর্ঘটনা অনেক কমবে। সড়ক বিভাগ বলছে 4 লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে বাঁকগুলো সোজা করা হবে, আর সড়কের উপর বেড়ে ওঠা বাজারগুলো স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। বাঁক সরলীকরণগুলোকে করতে গেলে আমাদের 4 লেন প্রজেক্টের জন্য অপেক্ষা করতে হবে। এটা সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে, আশা করি তখন এটা বাস্তবায়ন হবে। রাস্তার পাশে যে হাটগুলো বসছে সবাইকে এই রেগুলেশনসের মধ্যে আনাটা একটু হয়তোবা সময় লাগবে, বাট আমরা নিয়ে এসে জনশৃঙ্খলা এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব। চলতি বছর এ মহাসড়কে 2 শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন প্রায় 1000। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নওগাঁয় পাচারের সময় 60 বস্তা সার জব্দ করা হয়েছে। বিকেলে মান্দার ভার্সো ইউনিয়নের সড়কের পাচারের 3টি ভ্যান বোঝাই সার আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও মান্দা উপজেলার কৃষি অফিসার যান সহকারী ভূমি কমিশনার। ইউরিয়া, ডিএপি ও পটাশ সার মান্দা থেকে পাশের তারুরে পাচার করা হচ্ছিল। পরে সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তা শাইলা শারমিনকে বুঝিয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত ডিলার ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। সরবরাহ বাড়ায় দিনাজপুরে গত সপ্তাহের চেয়ে মনে 50 থেকে 80 টাকা কমে বিক্রি হচ্ছে মোটা ধান। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ যেভাবে বাড়ছে সে অনুপাতে ধানের দাম বাড়েনি। এদিকে মিলার ও ব্যবসায়ীরা বলছেন ধান কিনে চাল করে তেমন লাভ হচ্ছে না। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
প্রতিদিন ভোর থেকে ধান উঠতে শুরু করে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাটে। মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা নিয়ে অপেক্ষায় থাকেন কৃষক। বেচাকেনা চলে বেলা 11টা পর্যন্ত। তবে এক হাটের ব্যবধানে মনে ৮০ টাকা পর্যন্ত কমেছে মোটা ধানের দাম। BR11 1125 থেকে 1150, সুমন স্বর্ণ 1150 এবং স্বর্ণার মন 1100 থেকে 1125 টাকায় বিক্রি হচ্ছে। ধানের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে কৃষক। গত হাটের থেকে বাজার আজকে একটু কম, সারের দাম বেশি, বিষের দাম বেশি, পাইটের দাম বেশি। হাটের হল আমরা ধান নিয়ে এসেছি 25 বস্তা 2250 টাকা করে দিয়েছি। গত হাটে ছিল 2330 টাকা। দাম কম পাইনি মানে কৃষক আমার লস। খরচ হয়ে গেলে এখন বেশি কত পড়বে, মানে আমরা 1000 টাকা করে করি কিছু মন। ধান কাটা মারা বেশি, ধানের দাম কম, কৃষকের লস। চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন হাটে ক্রেতা কম থাকায় গত সপ্তাহের চেয়ে ধানের দাম কম। ধানের দাম আগে মানে গত হাটের থেকে একটু কম আছে, তারপরে আমরা কেনাকাটা করতেছি। চাউল বেচা কিনা করে খুব একটা পর্তা করতে পারতেছি না, বেচা কিনা একটু কম। গোপালগঞ্জে সপ্তাহে 2 হাটে কোটি টাকার উপর ধান কেনা বেচা হয়। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামের কদমতলীতে কম্বল গোডাউনে আগুন, দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় নেভাতে। 2 ঘন্টায় পুড়ে ছাই লাখ লাখ টাকার মালামাল। কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ। আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কক্সবাজারে চাষিদের বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।